ডিয়ার ফ্রেন্ডস, কন্টেন্ট যখন মিষ্টি খাওয়া, তখন আমার ভিডিওটাও মিষ্টি খাওয়া দিয়েই শুরু করি। আমার পার্সোনাল মতামত হচ্ছে যে একটা বয়স থাকে, যে বয়সে না যাই খাও হজম হয়ে যায়। টিনা সেই বয়সটার মধ্যে দিয়ে চলছে। 24-25 বছর যে বয়সটা, এই বয়সে যে কোনো খাবার হজম হয়ে যায়। প্লাস টিনার লো প্রেশার আছে, সুতরাং একটু আধটু মিষ্টি বা চা কফি আমার মনে হয় না হার্মফুল। তাই কারণ মিষ্টি খেতে আমিও খুব ভালোবাসি এবং সারা জীবন মিষ্টি খেয়ে এসেছি। আমার কিন্তু খুব একটা ক্ষতি কোনো দিন হয়নি। হ্যাঁ, তার পাশাপাশি একটা জিনিস যেটা আমি চালিয়ে যাই সেটা হচ্ছে হাঁটা। আমি সোসাইটিতে থাকি, আমাদের জগিং ট্র্যাক করা আছে। মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াকটা এদিকের কিন্তু ট্রেন্ড। প্রত্যেক দিন সকাল সন্ধ্যে নিয়ম করে হাঁটা হয়। সুতরাং কন্টেন্ট যখন মিষ্টি খাওয়া, তখন এই ব্যাপারে আমার মতামতটা এটাই হচ্ছে যে এখন যেহেতু ডায়াবেটিসের কোনো ভয় নেই, সুগার হওয়ার কোনো ভয় নেই, কোলেস্টেরলের কোনো ভয় নেই, শুধু চুটিয়ে খাওয়া যেতেই পারে। মিষ্টিটা চুটিয়ে খাওয়া যেতেই পারে। আর এই বয়সে বলে লোহা চিবিয়ে হজম করা যায়, তাই না? বয়সটা তো এই 22-24 বছর বয়স। সুতরাং আমার পার্সোনাল মতামত হচ্ছে খাওয়া দাওয়া এখন যা চলছে সেটা চালানোই যেতে পারে। চা কফি মিষ্টি খাওয়া এটা চলতেই পারে। হ্যাঁ, চা কফি লিমিটে থেকে খাওয়া উচিত। তবে যেটা ব্লগে দেখছি তাতে লিমিটলেস কিছু তো আমি দেখতে পাচ্ছি না, ওইটুকু চলতেই পারে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে ওয়াকিং। এতে হার্ট খুব ভালো থাকে, এক্সেস মেদ চলেই যায়। কারণ আমি এমন অনেক মানুষকে জানি যারা ভাত রুটি ছাড়া কোনোদিন কিছু খাননি, কিন্তু অন্তত 100 কিলোর কাছাকাছি ওজন। যাই হোক, এই ব্যাপারে আর কিছু বলার নেই। আর ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বন্ধু বান্ধব পাড়া পড়শি আত্মীয় কুটুম এটাই দেখতে ভালো লাগে, অন্তত আমার তো ভালো লাগে। ব্লগে জীবনযাত্রার যে গ্লিমস সেটা দেখতেই ভালো লাগে। যদি বানানো স্ক্রিপ্টেড কতগুলো জিনিস আমরা দেখতে চাই, তাহলে আমরা সিরিয়াল দেখবো বা ভালো ভালো মুভি দেখবো, যেখানে সুন্দর সুন্দর তারকারা সুন্দর সুন্দর জামা কাপড় পরে অ্যাক্টিং করছে। সেখানে একটা পাড়া গাঁয়ের একটা লোক যে মুখে বার সাবান ঘষে চোখ পিট করতে করতে কতগুলো মিথ্যে কথা রোজ বলছে এবং স্ক্রিপ্টের জিনিস দেখিয়ে যাবে, সেটা কেন দেখবো? এইরকম লোকের ব্লগ যদি দেখতে হয় তাহলে জীবনযাত্রার গ্লিমস দেখতে চাইবো, তাই না? ডিয়ার ফ্রেন্ডস, কথায় বলে ঝুটকে প্যার নেই হতি, মানে মিথ্যে পা নেই। মিথ্যে একটা দূর অবধি গিয়ে কিন্তু থেমে যায়। প্রথম দিন থেকে আমি বলে আসছি, ডিয়ার ফ্রেন্ডস, প্রথম দিন থেকে আমি এই কথাটাই কিন্তু বলে আসছি, জলনদীপ যে মিথ্যে পাহাড়টা দাঁড় করিয়েছে সেটা বেশি দিন চলবে না। তাই জন্যই আজকে ব্লগে দেখুন, ব্লগটা আমি এখনো দেখিনি, শুধু টাইটেল দেখেই আমি বুঝতে পেরেছি খানিকটা। আজকের ব্লগে দেখুন, এত পিকনিক করা হলো, এত বাইরের লোক নিয়ে ঢাক পিটিয়ে ভিক্ষে চাওয়া হলো, এত নানা রকম চমক দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু আজকের ফিলিংটা কি? আমি হেরে যাচ্ছি। কারণ কি? জেনুইনিটি, সততা, এইগুলোই জেতে। একটা জিনিস দেখো ডিয়ার ফ্রেন্ডস, টিনার ব্লগে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি পারিবারিক বন্ধন, আত্মীয় কুটুম, এদের নিয়ে একটা সুন্দর স্বাভাবিক পারিবারিক জীবনযাত্রা। বাইরের লোক নিয়ে নাচানাচি কিন্তু এখানে নেই। এখানে না 10টা ইউটিউবার আসছে, না কতগুলো বানানো স্ক্রিপ্টেড কথা বলানো হচ্ছে কতগুলো লোককে দিয়ে। ঠিক আছে, কোনো রকম চমক দেওয়ার চেষ্টা নেই। ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের সিরিয়ালে কখনো দেখেছেন যে বাড়ির বউ দুধ খাচ্ছে? ভাবতে পারেন জলনদীপের মা হার্টফেল করবে এটা দেখলে। জলনদীপের মা টিনা চা খেত বলে এক সময় নাকি বলেছিল জলনদীপকে যে তোর বউ সমস্ত দুধ খেয়ে যাচ্ছে। যে বাড়িতে কুকুর ছানাকে 4টি ভাত দেবার মন নেই, সেখানেও স্ক্রিপ্ট দেখানো হচ্ছে। ওর বাবা যে আলাদা এদে খায় সেটা বোঝাই যায়, ওর বাবা নিজের জন্য যে রান্নাটা করছে সেইটাই দেখানো হচ্ছে যে কুকুরের জন্য। থাক, ওরা ছোট বলে আমি কেন নিজে ছোট হব? আর নানাভাবে ভিক্ষে চাওয়া। বাচ্চা গিফট দেখে কত আনন্দ করছে। ডিফারেন্ট ব্লগ, ডিফারেন্ট ছোট ছোট শর্টস বানিয়ে গিফটের আনবক্সিং, গিফট দেখে বাচ্চার নাচানাচি, এইসব শো করা হচ্ছে, ফ্লন্ট করা হচ্ছে। ডেফিনেটলি ডিয়ার ফ্রেন্ড, বাচ্চা তো
টয় দেখলে খুশি হবেই। কোনো ছোট বাচ্চাকে নিয়ে টয় শপে যেতে আমরা ভয় পাই, কারণ সে বাচ্চা পুরো দোকানটা তুলে আনতে চায়, তাই না? কিন্তু তা বলে বাচ্চাকে আমরা পুরো শপ কিনে দিই? এক্ষেত্রেও তাই। বাচ্চাটা কিন্তু যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময় তার লার্নিং জিনিসটা দরকার। টয় যদি দেয়া দরকার হয় তাহলে 2-4টে গাড়ি বা অন্য যেগুলো বিনোদনের জন্য দরকার, এন্টারটেনমেন্টের জন্য দরকার, সেই ধরনের টয়ের সঙ্গে সঙ্গে মেন্টাল ডেভেলপমেন্ট, আইকিউ ডেভেলপমেন্ট এবং এডুকেশনাল টয়েসেরও দরকার আছে। ওই নিজের ভিডিওর কন্টেন্ট বানানোর জন্য 24 ঘন্টা ডিফারেন্ট টাইপ অফ টয় দেখিয়ে আর টয়ের আনবক্সিং করিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া ছাড়া আর কিছুই হচ্ছে না। কিছু দর্শক এখন এসে লিখতে বসেছে টিনার ব্লগে যে ছেলের কথা বলো না, ছেলে তার নিজের বাড়িতে ঠিক আছে। দেখো ভাই, দর্শকের কথা অনুযায়ী এগুলো ঠিক আছে, কারণ তাদের তো নিজের ছেলে নয়, নিজের সন্তান নয়। নিজের সন্তান হলে কিন্তু তার হাত থেকে গাড়িটা কেড়ে নিয়ে জোর করে বকাও দিত, দিয়ে বলতো যে চল ABCD লিখবি চল। এই সময় বাচ্চাদের খেলনা বলতে ব্লগস কিনে দিতে হয়। আমি বহুবার বলেছি আমার ভিডিওতে, ডিফারেন্ট টাইপ অফ ব্লগস কিনে দিতে হয়, এডুকেশনাল টয় পাওয়া যায় সেইগুলো কিনে দিতে হয়। অ আ ক খ ছোট ছোট কাঠের এইরকম অক্ষর পাওয়া যায়, ABCD ছোট ছোট কাঠের অক্ষর পাওয়া যায়, বেশি দাম নয়, 10-15 টাকা দাম। সেগুলো যদি ভিক্ষে নাও পাওয়া গেল, নিজেই তো কিনে দেওয়া যায়। চুল্লু খাওয়ার পয়সায় ওই খেলনাগুলো হয়ে যায়, মুখে বারসাবান ঘষে যে পয়সায়, সেই পয়সায় ওই খেলনাগুলো হয়ে যায়। কিন্তু সে মানসিকতা থাকলে তো। টিনা যতদিন ও বাড়িতে ছিল শুনেছি নাকি টিনা বাচ্চাটাকে লেখা শিখিয়েছিল, যেটা এখন সম্পূর্ণভাবে ভুলে গেছে। একটা 3-3.5 বছরের বাচ্চা আমাদের এদিকে কিন্তু লিখতে জানে। 3.5 বছরের বাচ্চাকে এই সময় 2 ধরনের লেখা শেখানো হয়। আমার ছেলেকে আমি পড়িয়েছি, আমার ছেলে আমার চোখের সামনে দিয়ে বড় হয়েছে, প্লাস আমি বিএড এবং এনটিটি দুটোই করেছি। ছেলের সঙ্গে কোপ করতে গিয়ে বিএড করার পরে এনটিটি করেছি। ডিয়ার ফ্রেন্ডস, 3.5 থেকে 4 বছর বাচ্চাটা এই স্টেজেই তো যাচ্ছে। 3 বছর 1-2 মাস হবে। এই বয়সের বাচ্চা বড্ড তাড়াতাড়ি বাড়ে। 3.5 থেকে 4 বছরের বাচ্চা মন্টেসরি 2-তে পড়ে। তো মন্টেসরি 2 এর বাচ্চা কিন্তু কার্সিভ রাইটিং করে, তার মানে তার ABCD যেগুলো এমনি ক্যাপিটাল স্মল সেগুলো তার শেখা হয়ে যায়, তারপর তাকে কার্সিভ রাইটিং শেখানো হয়। সুতরাং আমরা এনটিটি করে এসেছি, আমরা ডিফারেন্ট স্টেজ জানি বাচ্চা মানুষ করার। তো বাচ্চাটাকে দেখে বড় মায়া লাগে, তাই বললাম যদি বাই চান্স আমার ভিডিওটা ঘুরতে ঘুরতে এদের হাতে পড়ে, এরা একটু ভাবে, আমি ঠিক সেই জন্যই কিন্তু ভিডিও বানাই। সস্তা কতগুলো চমক দিয়ে কথা বলার জন্য ভিডিও বানাই না। হ্যাঁ, তা আমার জলেনদ্বীপের মতো বলছি না আমার ভিউ চাই না। ওয়াইটিতে কেন লোকে আসে? ওয়াইটিতে কেন লোকে আসে? নিজের পয়েন্ট অফ ভিউটা বেশি সংখ্যক মানুষ শুনবে, এটাই তো চায় লোকে। সে পয়সার জন্যে হোক বা নিজের মতামত রাখার জন্যে হোক, ইন বোথ দ্য কেসেস বেশি সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছবে, তবে তো আমার পারপাসটা সার্ভ হবে, তাই নাকি? আজকে যদি 3টে লোক আমার ভিডিও দেখে, 3টে লোকই যদি জেনুইন হয় এবং তাদের মতামতের আমার কাছে গুরুত্ব থাকে, সেটা আমার পার্সোনাল জগতে বিরাট পাওনা। কারণ ওই 3টে যে লোক তারা আমার সহমর্মী এবং তারা সমাজের শুভমনস্ক মানুষ। কিন্তু সমাজের হিতার্থে আমি যদি ভিডিও করি, তাহলে আমি কি চাইব? বেশি সংখ্যক মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছক। বেশি সংখ্যক মানুষ মানেই তো বেশি সংখ্যক ভিউ। সে তুমি যে পারপাসেই ভিডিও করো, আর্নিংয়ের জন্য ভিডিও করো, নিজের মতামত রাখার জন্য ভিডিও করো, প্রতিবাদ করার জন্য ভিডিও করো, যে পারপাসে ভিডিও করো, ঠিক আছে? তো খুব বেশি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে গেলে লোকে বলে এখানে সবাই আর্নিংয়ের জন্য এসছে। ঠিক আছে, আর্নিংয়ের জন্যই এসছে, আর এই লোকটা তো পিওরলি আর্নিংয়ের জন্য এসছে, তাই না? তাহলে এ আবার বলে আমার ভিউ চাই না। তার কারণটা আজ নিজেই বলে দিল, আমি তো হেরে যাচ্ছি। কেন? এই তো সেদিন পিকনিকে চমক দিল, তাহলে হেরে যাওয়ার ফিলিংটা কেন আসছে? এখন কি বুঝতে পেরেছে যে গেমা দালাল একটা মূর্তিমতি অশুভ শক্তি? চতুর্দিক থেকে যখন চিৎকার করে করে বলা হচ্ছিল যে ওরে খাল কেটে কুমির আনিস না, খাল কেটে অ্যানাকোন্ডা আনিস না, এখন কি শাকচুন্নির পা দুটো গলায় বড্ড বেশি চেপে বসেছে?
আবার আসছে ডিয়ার ফ্রেন্ডস, এর চ্যানেলে আবার নতুন চমক আসছে। কারণ গিমাদালের বুদ্ধি থেকে ওই সস্তা জিনিসগুলোই বেরোয়, এবং কন্টেন্ট ছাড়া গিমাদালাল তো থাকতে পারবে না। একে এত হাইপ দিয়েছে, এর হয়ে এত গালিগালাজ করছে, নোংরা বকছে, তো সে তার শেয়ার নেবে না? চুপচাপ ফ্যামিলি ব্লগ দিলে তার পেট ভরবে কেন? এ আবার একে পোক করবে এবং ওই রকম সস্তা কিছু চমক দেওয়ার চেষ্টা করবে। তা হ্যাঁ রে, অত বড় তো চমক দিলি, হা 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 হা। সব দর্শকেরা বলছে জ্বলে যাবে, কেন ইউটিউবারগুলোও তো বলছিল জ্বলবে চলে যাবে। কিছু কিছু দর্শক আবার বলছিল কারুর একবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কারণ মানে যারা টেনার হয়ে ভিডিও করে তাদের কথাই তো বলছে। তো তার মানে নিজেদের ভালো লাগা মন্দ লাগাটা গৌণ ব্যাপার, অপোজিটে যারা আছে তাদের জ্বলাটা মেন ব্যাপার। তো হ্যাঁ রে জলনদীপ, বাইরের লোককে জ্বালানোর তো এত চেষ্টা করলি, তাহলে হেরে যাওয়ার ফিলিংটা কেন? এইটাই আমি প্রথম দিন থেকে বোঝাতে চাইছি, যে পরকীয়া বেঁচে খেয়েছিস। সেই মেয়েটা হোয়াটসঅ্যাপ চ্যাট করে যতটা দোষ করেছে, যতটা না নোংরামো করেছে তোর ভাষায়, তার চেয়ে বেশি নোংরামো তুই করেছিস। কারণ ওয়াইটিতে পরকীয়া করে পুরো জল খোলাটা তুই করেছিস। ঢিঢি কে ফেলেছে পরকীয়া করে? ওয়াইটিকে নোংরা কে করেছে সেটা তুই করেছিস, ঠিক আছে না? ওই মেয়েটার থেকে তুই অনেক বেশি নোংরা, কারণ তুই গেমা দালালকে দিয়ে নিজের বোনকে পর্যন্ত নোংরা করিস। তাহলে তোর মানসিকতা যে পরিমাণ নোংরা, সেই স্ট্যান্ডার্ডে কেউ পৌঁছতে পারবে না, ওই গেমা দালাল আছে। সুতরাং পরকীয়া করিনি বলে মাথা উঁচু করে চলছি, তাহলে তো গেমা দালালের অ্যাবলিশ হয়ে যাওয়ার কথা। ওসব ফালতু কথা বলে লাভ নেই। অ্যাকচুয়ালি জলনদীপের ব্যাপারটা কি হচ্ছে জানো তো? জলনদীপ বুঝে গেছে পরকীয়ার চুষিকাঠিটি এই পরিবেশে আর চলবে না, কারণ পরকীয়ার মহারানী নেমে পড়েছেন ফিল্ডে, তাই তো? তিনি নেমে পড়েছেন, সুতপা ম্যাডামকে প্রথমেই দুটো বাজে কথা বলে হিড়িক ফেলে দিয়েছেন। ওয়াইটিতে প্রত্যেকটা চ্যানেলে এখন পরকীয়ার মহারানীকে নিয়ে চর্চা হচ্ছে। জলনদীপ হেরে যাচ্ছে। দেখো, একটা ঘরের ছাদে বসে উনুনে 2-4টে রান্না হলো, দাদার শ্বশুর বাড়ি থেকে কিছু লোক এলো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া, তাদের নিয়ে টিফিন খাওয়া, দুটো বিড়াল বাচ্চার দৌড়োদৌড়ি, এই তো জিস্ট অফ দ্য ব্লগ। এইটা তো স্টোরি লাইন, কিন্তু ভালো লাগছে না। কারণ ব্লগে আমরা এটা দেখতে চাই, ব্লগে আমরা স্ক্রিপ্টেড জিনিস দেখতে চাই না। তাহলে একটা কাপড়ের সিরিয়াল দেখবো, সেখানে মহিলারা কি সুন্দর সেজেছে, এত বড় বড় কানকাটা দুল পরে, বেনারসি পরে রুটি বেলে, সত্যি। তাহলে আমরা এখানে জলনদীপের মার ওই দাঁত বার করা হাসি কেন দেখতে যাব? এখানে আমরা কেন দেখি? কারণ একটা সাধারণ মানুষের সাধারণ জীবনযাত্রার ছাপটা দেখতে চাই। জলনদীপের সিরিয়ালে শুধু বাইরের লোককে নিয়ে নাচানাচি। আজকেও অনেকগুলো বাইরের লোক এসছে, শুধু টাইটেলটা দেখেছি, ভিডিও এখনো দেখিনি। তারা গিফট দেবে, মানে হ্যাংলামোর একটা শেষ আছে, গিফটের আনবক্সিং আর গিফট নিয়ে বাচ্চাটার নাচ, এছাড়া ওর ভিডিওতে আর কিচ্ছু নেই। আর এইগুলো বারবার দেখানো হচ্ছে, দর্শকদের উস্কানো হচ্ছে যে গিফট পেলে আমরা খুবই খুশি হই, তাহলে আমাদের সঙ্গে যদি তোমরা ক্লোজ হতে চাও আমাদের গিফট পাঠাও, আর কিছু না পারো ছেলেটাকে খেলনা অন্তত পাঠাও, তাই না? তো দর্শকরা তো শুধু মজা নিচ্ছে, তাই না? আজকে টিনা জলনদীপ এপিসোড চলছে, আগের দিন স্যান্ডি ম্যান্ডির এপিসোড চলছিল, পরশু দিন কোনো XYZ এসে যাবে। দর্শকদের তো কিছু এসে যায় না, তাদের কাছে চরিত্র চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যে বাচ্চাটির ভবিষ্যৎ এখানে ঝরঝরে হয়ে যাচ্ছে তার দায় কে নেবে? টিনার ব্লগে আমরা দেখতে পাই আত্মীয় কুটুম ভরপুর বাড়িতে, সেখানে গলদা চিংড়ি রান্না হচ্ছে। এক্ষুনি গেমা দালালে জ্বলতে শুরু করবে, ও লাইভ খুলে বলতে বসে যাবে টিনার পয়সায় হচ্ছে, শাক্তি বাবু কি যোগ্য গোষ্ঠী শুদ্ধকে গলদা চিংড়ি খাওয়ানোর? শাক্তি বাবু কি যোগ্য? তাহলে এই গেমা দালালকে মনে করিয়ে দিই যে গিম্পা লাইফস্টাইল এবং আর একটা কোন কন্টেন্ট ক্রিয়েটার আছে যাকে ওই সৌমালি ম্যাডাম স্ট্রাইক দিয়েছিলেন, সেও কিন্তু বাবা মার পাশে দাঁড়াবার জন্যই ভিডিও করে।
দ্বিতীয় কথা হচ্ছে 5 বছর ধরে আমরা ব্লগে দেখে এসেছি টিনাদের বাড়ির খাওয়া দাওয়া খুবই ভালো, ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে একটা বাবা মা যেমন উচিত সন্তানের মধ্যে ভেদভাব না করা, পুরুষ সন্তানটিও সন্তান, কন্যা সন্তানটিও সন্তান, তেমনি যখন বাবা মার সেবা করার প্রয়োজন হয় তখন পুরুষ সন্তান এবং কন্যা সন্তান দুজনেরই এগিয়ে আসা উচিত। মা বাবার কাছ থেকে পাওয়ার অধিকার যেরকম পুরুষ এবং স্ত্রী কন্যা দুজনেরই আছে, তেমনি মা বাবার সেবা করার দায়িত্ব পুরুষ এবং কন্যা দুজনেরই, ঠিক আছে। আমরা কি দেখছি পরিবারের লোকেদের নিয়ে বইমেলা যাওয়া হচ্ছে, পরিবারের লোকেদের নিয়ে এর আগে আর একটা গেস্ট হাউসে যাওয়া হলো, নিয়ার বাই যে এন্টারটেনমেন্টের জায়গাগুলো আছে। জলনদীপের সিরিয়ালে কোনোদিন টিনার বাবা মাকে গিয়ে পাত পেরে ওই বাড়িতে খেতে দেখেছো? কোনোদিন দেখেছো? একটু দুধ চা খেলে ওর মা খোঁটা দিত, জলনদীপের মা টিনাকে খোঁটা দিত। আর এখানে দেখছি কি বৌদি দুধ খাচ্ছে এবং দুধ, পাউরুটি, কলা, খুব হেলদি ব্রেকফাস্ট। স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং মনের স্ট্যান্ডার্ড যেটা, সেটা অনেক হাই। জলনদীপদের মন বলে তো কিছু নেই, বাইরের লোক নিয়ে নাচানাচি। ডিয়ার ফ্রেন্ড, দিনের শেষে বাইরের লোকেরা কাজে আসে না, দিনের শেষে পরিবার কাজে আসে। সারা দিন পর পাখিগুলো দেখবে কিরকম দল বেঁধে বাসায় ফিরে যায়। বাসা, সেই বাসাটাই তো জলনদীপ ভেঙে দিয়েছে দুটো পয়সার লোভে। সেখানে এখন গিমা দালাল এসে বসে আছে স্ত্রীর বদলে, যার জন্য হেরে যাওয়ার ফিলিংটা আসছে, তাই না? একটা জায়গায় কি দেখছি, ওই ছোট্ট বাড়ি, তাই তো, তার ছাদ থেকে আর একতলা অবধি এইটুকুই তার গণ্ডি, বিঘা বিঘা জমি তাদের নেই, কিন্তু তাদের ব্লগটার ভিউ অনেক বেশি হচ্ছে, প্রায় 1 মিলিয়ন ভিউ হয়েছে আগের ওই বইমেলার ব্লগটায়। আমারও খুব দেখতে ভালো লেগেছে, মেলার পরিবেশ, কোথায় কি কিনতে পাওয়া যাচ্ছে, কি কি কিনে এনেছে, দেখতে খুব ভালো লাগছে। আর 22-24 বছরের মেয়ে জিলিপি খাবে না তো কি 70 বছর বয়সে খাবে, যখন ডায়াবেটিস আর সুগারের প্রবলেম থাকবে? এই বয়সটাই লোহা চিবিয়ে খেয়ে হজম করার। হ্যাঁ, খাবে এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট করবে, এটাই হচ্ছে ঘটনা। ওই যে টিনার বাড়ির সামনে যে রাস্তাটা, ভোরবেলা ওখানে বেশি ট্রাফিক থাকে না, ওইখানে যদি 10 রাউন্ড লাগানো যায় সকালবেলা, ব্লগ করতে করতেই যদি 10 রাউন্ড লাগিয়ে নেওয়া যায়, তাহলেও কিন্তু অনেক উপকার হয়। সুতরাং খাওয়া দাওয়া যেটা, এটা কিন্তু জীবনের অংশ। বিশেষ করে মধ্যবিত্ত সমাজে আমাদের জীবনে যে এন্টারটেনমেন্ট আছে তার একটা অংশ হচ্ছে খাওয়া দাওয়া। ওই জলনদীপদের বাড়ির মতো ভাত আর তার সঙ্গে একটা কিছু ভাতে, এতদিন তো তাই দেখে এসছি, এখন বউ বেঁচে একটুখানি অবস্থার ইমপ্রুভ হয়েছে এবং মনটাও অন্যরকম হয়েছে, কারণ বাইরের লোককে খেতে দিতে হচ্ছে না। 5 বছর ধরে যে জীবনসঙ্গিনীটি ছিল সন্তানের মা, সে তো তার নিজের লোক কোনোদিন হয়নি। নিজের লোক হলে তাকে এইভাবে এসে বেআব্রু করতে পারতো না। জলনদীপের ফ্যামিলিতে যেভাবে আজকে গিফট আনা বাইরের কন্টেন্ট মহিলাগুলোকে আপ্যায়ন করা হয়, কোনো দিন টিনার ফ্যামিলিকে এইভাবে আপ্যায়িত হতে দেখেছো? আজকে টিনার দাদার শ্বশুরবাড়ির লোকজন যেভাবে এই পরিবারে আপ্যায়িত হচ্ছে, কোনো দিন জলনদীপের কুটুমকে টিনার বাপের বাড়ির লোকেদের এইভাবে আপ্যায়িত হতে দেখেছো? কোনো দিন দেখেছো জলনদীপ টিনাকে পৌঁছে দিতে আসছে, হাতে করে কিছু এনেছে? শাশুড়ির জন্য একটা শাড়ি বা শ্বশুরের জন্য প্যান্ট শার্টের পিস, আর কিছু না হোক নিদেন পক্ষে একটা মাত্র শালা, তার জন্য কিছু, এসব কিছু যদি নাও হয়, খাবার জিনিস কিছু। এই যে গিমাদা লাল দিদার অন্ত্যেষ্টি সংস্কারের সময় বলেছিল বাচ্চার হাতে কি কিছু দিয়েছে, মানে জাত ভিকিরি একেবারে, মানে ভিক্ষে করতে করতে ভিক্ষের বাটিটা নিয়ে মায়ের পেট থেকে বেরিয়েছে, মায়ের পেট থেকেই বেরিয়েছে, দে দে বাবা, দে দে বাবা করতে করতে। ছোট্ট বাচ্চা যখন বেরোয় তখন নার্স পেছনে এরকম করে চাপড় মারে, বাচ্চাটাকে কাঁদানো দরকার হয়, আমার ছেলেকেও করেছিল। এরা না কাঁদতে কাঁদতে বেরিয়েছে যে দে দে বাবা, দে দে বাবা, দে দে বাবা। যেমন জলনদীপ তেমনি গিমা দালাল, ওই জন্য এই রতনে রতনে মিল হয়ে গেছে এবং শুয়োর তার কচুটিকে চেনে নিয়েছে। কেসটা হচ্ছে দিদার অন্ত্যেষ্টি সংস্কারের সময় যে মানুষ বলতে পারে বাচ্চার হাতে কি কিছু দিয়েছিল, বাচ্চার হাতে কি কিছু দিয়েছিল, তাহলে আমরা বলতেই পারি 5 বছর ধরে এর শ্বশুর বাড়ি আসছে, কোনোদিন কি কিছু নিয়ে এসেছিল হাতে করে? কোনোদিন কিছু নিয়ে আসেনি। এবং আজকেও আমরা দেখতে পাই সমস্ত লোকের কাছে নিতে ব্যস্ত, কোনোদিন রিটার্ন গিফট কিন্তু কিছু দেয় না, তাই না?
টিনার ব্লগটা ওই জন্যই এন্টারটেনিং লাগে, কারণ ওটা জীবনের কিছু গ্লিমস আমরা দেখতে পাই। আর জলনদীপের প্রত্যেকটা জিনিস যেন মনে হয় আগে থেকে স্ক্রিপ্টেড কন্টেন্ট ধরে এনে একটা গল্প বানানো হচ্ছে। বাইরে থেকে কত লোক ভালোবাসার টানে আসছে, কিন্তু ভালোবাসার মানুষগুলো কোনোদিন ভালোবাসার টানটা খুঁজে পায় না। তো একটা মাত্র দিদি, ভালোবাসার মানুষ, নিজের স্ত্রী, সন্তানের মা, তারা কেন ভালোবাসার টানটা অনুভব করলো না? কেন তার সুন্দরী যুবতী স্ত্রীকে অন্য লোকের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করার প্রয়োজনটা বোধ হয়? তারা তো ভালোবাসার টানটা খুঁজে পায়নি। বাইরের লোকে কিন্তু ভালোবাসার টানটা খুঁজে পেয়েছে। তারা দৌড়ে দৌড়ে আসছে গিফট হাতে। আর গিফট মানে বাচ্চাটাকে নষ্ট করার জন্য কিছু খেলনা। বাচ্চাটাকে যদি ওইভাবেই তার মাথা চিবোতে হয়, তাহলে এটা খেলনার দোকানে গিয়ে ছেড়ে দিলেই তো হয়। সবাই মিলে চাঁদা তুলে ওই দোকানটায় যা যা খেলনা আছে সব কিছুর দাম দিয়ে এলো, বাচ্চারা খুব আনন্দ পাবে আর জলনদীপ ভিডিও করবে। এটাই বাচ্চার ভবিষ্যৎ কি? ভেবে দেখো তো দর্শকেরা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।